হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই গল্পের আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে। টাটা। তাই নিজেও জানি না হঠাৎ ওর কি হলো, হয়তো নিজেই বুঝতে পারছে না কি বলছে। তবে জাংকুক ঠিকই বুঝতে পেরেছে। এমনটা নয় যে তেকে কখনো ভালো লাগেনি ওর, বরং তে ছিল জাংকুকের ছোটবেলার অঙ্কের খাতার আকাশের লাল শাড়ি পরিহিতা রাজকন্যা। ঠিক এইরকমই একজনকে কল্পনা করে স্বপ্নময় কৃষ্ণের উপস্থাপনাটা মাথায় এসেছিল। আমি যেই চোখে তোমাকে দেখেছি সেই চোখে আগে কেউ কখনো তোমাকে দেখেনি, আর এইটা বুঝতে তোমার সময় লাগবে। জাংকুকের বলার ধরন আর কথায় তার স্বপ্নের রেশ কেটে গেল। কথাটা যেন কয়েকবার মাথায় ঘুরঘুর করলো। কেন সময় লাগবে? আমি যে কি তোমার? হ্যাঁ কি? জাংকুক সাথে সাথে প্রসঙ্গ পাল্টে নিল। আমি দূর থেকে লক্ষ্য করেছি, খুব বেশি হেভি হয়ে গেছে না এই লেহেঙ্গাটা? তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো, আমি অপশন রেখেছি। হঠাৎ যেন এক হিমেল স্রোত বয়ে গেল তেরঙ্গে। জাংকুক আমার অস্বস্তি নোটিস করেছে এতক্ষণ ধরে? একই সে জাংকুক যে একবার তার মাকে আন্টি বলে ডেকেছিলাম বলে মাত্রাতিরিক্ত রাগ দেখে অপমান করেছিল? নাকি এই নতুন কোনো জাংকুক যে একটু একটু করে নিজেকে সামলে নিয়েছে পুরনো ক্ষত থেকে, বুঝতে শিখেছে সম্পর্কের গভীরতা? তে আবারও জাংকুকের দিকে পলকহীনভাবে চেয়ে রইল। জাংকুক হেসে বলল, কি ব্যাপার, বসের উপর ক্রাশ খেয়ে গেলে নাকি মিসেস জুন? আই লাইক ইট। কিন্তু অমন ভাবে তাকিয়ে থাকলে আমার আবার নজর লেগে যাবে না তো? লজ্জায় মুখ ফুলিয়ে নিয়েছে তে। রাগ হয় যে মানুষটা একটু আগে নিজেকে তারই বলে দাবি রাখে, সে ওর তাকানো দেখে এমন ভাবে মজা করবে? মোটেও ভালো লাগেনি তের। জাংকুকের শেষের কথাগুলো মনে মনে স্থির করলো, আর দেখবে না তাকে। দেখলে তো বলবে নজর লেগে যাচ্ছে। এইদিকে জাংকুক স্পষ্ট বুঝলো তার নতুন বন্ধুর অভিমান, কিন্তু নিজ থেকে এখন আর তাকে বিরক্ত করবে না। চলুক একটু মান অভিমান, রাতেই না হয় হবে মান অভিমানের হিসেব নিকেশ। সব এমপ্লয়ীদের সাথে ইয়ঞ্জন ইনভাইটেড ছিল আজ। এত ঝলমলে পরিবেশ, তেজ সাজগোজ, জাংকুকের আত্মীয় স্বজন। এইসব দেখে ইয়ঞ্জন মনে মনে বলল, জাংকুক আজ আমার হতে পারত, কিন্তু এখনো তো দেরি হয়ে যায়নি এমন কিছু যেটা এক মিনিটে তের প্রতি জাংকুকের ভাবনা বদলাতে সাহায্য করবে। এমন একটা প্ল্যান করলে কেমন হয়? ইয়ঞ্জন পাশ থেকে একটা ছোট্ট প্যাকেট বার করে এগিয়ে গেল জুস কর্নারের দিকে। কাউন্টারের পাশে একজন ব্যক্তি ছিল, তাকে দেখার প্রয়োজন মনে না করে একটা সফট ড্রিঙ্কের গ্লাসে প্যাকেটটার গুঁড়ো পাউডার জাতীয় কিছু মিশিয়ে দিয়ে একটা স্ট্রং ট্রেতে রেখে এগিয়ে যাচ্ছিল। তখনই এক কণ্ঠ শুনে থেমে গেল। ঘাড় ঘুরিয়ে প্রচন্ডভাবে অবাক হয়ে গেল। সুবিন? হ্যাঁ, সুবিন আজ জাংকুকের আবদারে তাকেও ফিট বাবু সাজতে হয়েছে। আর আজ এই সুটবুটে সুবিনকে যেন চেনা যাচ্ছে না। এই অঞ্জনের মতো মেয়ে, যার কিনা সিনেমার হিরোদের মতো পুরুষদের পছন্দ, সে কিনা সুবিনকে দেখে অবাক হয়ে যাচ্ছে। সুবিন গ্লাসটা নিয়ে সফট ড্রিঙ্কটা ঘাসের উপর ফেলে দিল। সুবিনের কাছে যেন ইয়ঞ্জন কিছুই বলতে পারছে না। এই ভুলটা ভুলেও করতে যেও না ইয়ঞ্জন। দাবাইয়ের মুখে আজ যে হাসিটা লেগে আছে, বিশ্বাস করো আগে কোনোদিন দেখিনি। আজ বেহেনের জন্য দাবাই হাসছে, ফ্যামিলির সাথে এনজয় করছে প্রতিটা মুহূর্ত। তুমি সেটা ভঙ্গ করো না প্লিজ। ইয়ঞ্জন যেন ফ্রিজ হয়ে গিয়েছে একেবারে। ওর সামনে দাঁড়িয়ে থাকা সুবিন যেন নতুন ভাবে ধরা দিল আজ। ছেলেটাকে তো বাউন্ডুলে ভেবেছিল এতদিন ইয়ঞ্জন, আজ তো ওর সামনে কে দাঁড়িয়ে আছে? আমি জানি তুমি দাবাইকে ভালোবাসো, কিন্তু এটা আসলে ভালোবাসা নয়, শুধুই মোহ। তুমি মোহের বসে দাবাইকে চাও, কয়েকদিন যেতে দাও, দেখবে এই মোহ কেটে যাবে। কিন্তু প্লিজ এই মোহের বসে বেহেনের ক্ষতি করো না। আমার কোনো নিজের ভুল নেই, ওর মাঝে বোনকে খুঁজে পেয়েছি, আর নিজেকে যেহেতু ওর ভাই মানি, সে অর্থে ওকে রক্ষা করার দায়িত্ব আমার। আমি থাকতে ওদের ক্ষতি তুমি করতেই পারবে না।
তুমি যদি সত্যি ভালোবেসে থাকো তবে নিশ্চয় সে মানুষটাকে হ্যাপি থাকতে দেখলে তোমার ভালো লাগবে। একটা কথা কি জানো, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তুমি যাকে ভালোবাসো সে আজ অন্য কারোর মাঝে তার সুখ খুঁজে পেয়েছে। তুমি জেনে শুনে নিশ্চয় সেই মানুষটাকে আঘাত দিয়ে ক্ষত সৃষ্টি করতে চাইবে না। আচ্ছা, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো নাকি? এত গভীর সব কথা তো যে ভালোবাসে সে বলতে পারে। একদম মন থেকে ভালো না বাসলে তো এই কথাগুলো বলতে পারে না। সুবিনের কণ্ঠ ভারী হয়ে গেল। হ্যাঁ, এখনো বাসি, কিন্তু জানি সে আমার কখনোই হবে না। তার চোখে আমি সেই বিশেষ পুরুষ নই যাকে কিনা প্রথমে প্রেমিক এবং শেষে স্বামী রূপে জীবনে প্রবেশ দিকার দিয়ে সারা জীবন এক অপরের হাত ধরে হাঁটা যায়। এই যেমন তোমার আমার উচ্চতা একই, কিন্তু আমাদের চিন্তাধারার ফারাক রয়েছে অনেক। তুমি দাবাইয়ের উপর ক্ষুব্ধ, আর আমি দাবাইকে একদম নিজের ভেবে শ্রদ্ধা করি। তুমি বিহানকে সহ্য করতেই পারো না, অথচ সে তোমার বান্ধবী। কিন্তু আমার কাছে সে এক বোন, যাকে কিনা সব ভাই তার বোন বা দিদি হিসেবে চায়। এমন ভাবে আমাদের মেন্টালিটি ম্যাচ করে না। যাকে আমি তোমাকে ভালোভাবে বলছি অঞ্জন, প্লিজ কোনো ক্ষতি করো না ওদের। সুমি কথাগুলো বলে সেখান থেকে চলে গেল, আর অঞ্জন এখনো এসব কথার মানে বোঝার চেষ্টা করছে। এক আলাদারি জায়গায় সুগার বক্কলগ্ন হয়ে দাঁড়িয়ে ছটপট করছে জিমিন। কি করছো কি সুগা, পাগল হয়ে গেছো নাকি? এইভাবে টানতে টানতে এখানে নিয়ে এলে, ছাড়ো তো। কিন্তু যার উদ্দেশ্য বলছে সেটা সব শুনতেই বাধ্য নয়। সুগা প্রেমের দৃষ্টিতে চেয়েছে এক মনে, যেন দীর্ঘদিনের তৃষ্ণা নিবারণে মর্ত হয়ে আছে। জিমিন বিরক্ত মুখে তাকালো সুগার দিকে। সুগার চোখ দুটো নীরবতায় অনেক কিছু বলতে চাইছে, আর জিমিন এতদিন না বসলেও আজ এ চোখের ভাষা বুঝতে তার একটু অসুবিধা হয়নি। অমর করে দেখার কি আছে? দিলে তো আমার তপস্যা নষ্ট করে। কত কষ্ট করে এই তপস্যায় ব্রতী হয়েছিলাম, আর তুমি ঠিক ইন দ্য টাইমে সব ঘেটে দিলে। গতকালের পর থেকে তো তাকাচ্ছিলে না পর্যন্ত। সুগার নিচে অভিমান দেখে জিমিন খিলখিল করে হেসে ওঠে। দুহাত সুগার কাঁধের উপর রাখে। থাক স্যার, আর তপস্যা করতে হবে না, মন প্রাণ ভরে দেখে নাও, তোমার কাছেই তো আছি। সুগা আরো নিবিড় করে জিমিনের কোমর জড়িয়ে ধরে। থ্যাংক ইউ জিমিন, আজকে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। তোমাকেও দারুণ লাগছে, কিন্তু এখন এইভাবে আমাকে এখানে নিয়ে আসার মানে কি? তুমি কি চাইছো আজ নিজের মান সম্মান খুইয়ে আমার গায়ে কলঙ্ক লিপে দিতে? যদি কলঙ্ক লাগেও সেই কলঙ্ক ঢাকার উপায় আমার কাছে আছে জিমিন। আমার স্বীকার করতে কোনো আপত্তি নেই। আমি তো কাল সকালে বলে দিতে চাই জাঙ্কুকে, চেয়ে নিতে চাই তোমার হাত সারা জীবনের জন্য। আমি এত তাড়াতাড়ি বিয়ের বন্ধনে জড়াতে চাই না সুগা। প্রথম বিয়ের অভিজ্ঞতা এখনো আমাকে তাড়া করে বেড়ায়। ভুল বোঝো না, আমি আমার জন্য তোমার কাছে কিছুটা সময় চাই, দেবে আমার সুগা? সুগা ভালোবেসে জিমিনের কপালে পরশ দিল। তুমি যত ইচ্ছে সময় নাও, কিন্তু কথা দাও আমাকে ছেড়ে থাকার কথা কখনো বলবে না। কোনোদিনও না, কখনো এই ভাবনা আনবো না নিজের মনে। আমি শুধু তোমার, শুধুই তোমার হয়ে থাকতে চাই গোটা জীবন। এইভাবেই দিনের শেষে তোমার বুকে মাথা রেখে ঘুমাতে চাই। জীবনের শেষ মুহূর্ত অব্দি তোমার সঙ্গিনী হয়ে থাকতে চাই। পুনরায় নিজের বাহুডোরে আবদ্ধ করল সুগা তার একান্ত প্রিয় নারীকে। জাঙ্কুকের ঘরে সেই বড় আয়নার সামনে একটি টুলে বসে আছে তে। আবার এক নতুন সাজে সেজে উঠেছে এই বিশেষ রাতের জন্য। কিন্তু বাকি সবার কাছে জাঙ্কুক আর তের ফুলসজ্জার রাত হলেও তে জানে আর 5টা হ্যাপি কাপলের মতো ওদের সম্পর্ক নয়। তের বিদায়ের সময় তের মা বারবার করে বলে দিয়েছে অতীত বলে সুন্দর করে জীবনযাপন করতে। জিমিন যেভাবে সাজিয়ে দিয়ে বসিয়ে রেখে গিয়েছিল তের সেভাবে বসে থাকতে পারল না। তে একটা একটা ফুল চুলের খোপা থেকে খুলছে। আমি জানি আজ সেই দিন নয়, যখন সময় হবে তখন বিনা ফুলের সাজে আপন করবে জাঙ্কুক। এখন যেটুকু অধিকারে ওনার জীবনে থাকার অনুমতি পেয়েছি সেই অধিকারে এই সাজ সাজে না। যদি আমি আপনার কোনো কিছুর জন্য আপনার প্রেমে পড়ে যাই তবে বিপরীতে ভালোবাসার দাবি করব না, শুধু বন্ধু হয়ে সারা জীবন কাটাবো। আপনার যেমন
বন্ধুর অভাব, আজ থেকে সেই বন্ধু আমি আপনার। এইসব ভাবতে ভাবতে চুলের কাঁটাগুলো খুলছিল, কিন্তু একটা কাঁটা এমন ভাবে পেঁচিয়ে গেছে কিছুতেই খুলতে পারছে না। তে ভাবছিল বাইরে থেকে কাউকে ডাকবে, কিন্তু কেউ যদি দেখে এখনই সব খুলছে তো হাজারটা প্রশ্ন আসবে। ঠিক তখনই কোথা থেকে দুটো হাতে সে বড় যত্ন করে সেই কাঁটাগুলো খুলে দিল, জটে জর্জরিত খোপা থেকে। বেশিক্ষণ সময় লাগেনি সে হাতের অধিকারীকে বসতে, কেননা এই নতুন চেনা পুরুষালী সুবাসটা এই নানান ফুলের গন্ধকে সরিয়ে ঠিক তার পরিচিত গন্ধ হয়ে উঠেছে। দিদিও নিশ্চয় এইভাবে সাজিয়ে দিয়ে গেছে তোমায়। উফ, পারেও বটে, এমনিতে সারাদিনের ক্লান্তিতে চোখ মুখ বসে গিয়েছে তোমার, নাই তো বলতে পারতে। জাঙ্কুক তের পেছনেই ছিল, তে ঘুরতেই জাঙ্কুকের নিঃশ্বাস তের ঘাড়ে পড়ছে। এমন সময় নিজের অনুভূতি সামলে তে সরে দাঁড়ালো। ভুল তো কিছু করেনি, দিবা যেটা করেছে সেটাই বাধা দিলে হয়তো খারাপ লাগতো, তাই কিছু বলিনি। তাছাড়া কিছু না, একটা হেল্প করতে পারবেন প্লিজ? জাঙ্কুক তের আরো একটু কাছে ঝুঁকে গেল। করতে পারি, তার আগে আপনি বাদ দিয়ে তুমি করে বলো। তোমাকে কিন্তু আগে বলেছি বন্ধুত্বের ন আপনি আর স্যার নয়। যদি স্যার ডাকতে হয় তবে অফিসেই ডেকো, কিন্তু একান্তে জাঙ্কুক বলেই ডেকো। বলেছিলাম তো নাকি, তুমি কিন্তু কথার খেলাপ করছো। কি? আমি কথার খেলাপ করছি? আলবাত করছো। তাহলে আপনি কথার খেলাপ করছেন স্যার। কোনটা শুনি? এই যে আপনার বা মিস্টার কাইয়ের কথাগুলো এখনো বলেননি আমায়। কেন নিজেকে আঘাত করেন? কেন সেই যন্ত্রণার বোঝা এখনো বয়ে বেড়াচ্ছেন? মুহূর্তেই জাঙ্কুকের দুষ্টু হাসি ভরা মুখটা কঠিন হতে শুরু করে, হাতের মুঠো শক্ত হয়। হাত থেকে ঘড়িটা খুলতে খুলতে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তে তো এত সহজে হার মানবে না। তে সাহস করে এগিয়ে যায় জাঙ্কুকের কাছে, আবার মুখোমুখি দাঁড়ায়। জাঙ্কুক হয়তো নিজের চোখ দুটো আড়াল করতে মুখ ঘুরিয়ে এসেছিল, কিন্তু তের চোখকে ফাঁকি দিতে পারলো আর কই? তে যে ওর জীবনের সাথে জড়িয়ে গেছে সেটা বুঝতে হয়তো একটু সময় লাগছে জাঙ্কুকের। এদিকে জাঙ্কুকের লাল চোখ থেকে তের বুকটা কেঁপে উঠল। কতটুকু যন্ত্রণা থাকলে একজন পুরুষ মানুষ হয়েও তার চোখে বেদনার জল থাকতে পারে? প্লিজ, নিজেকে কষ্ট দিয়ে কিসের এত আনন্দ পাচ্ছ জাঙ্কুক? বলো না আমায়। ওই তোমার চোখে জল আড়াল করতে চাইছো কেন আমার থেকে? আমি কি তোমার পর? বন্ধু তো বলেছ, এত দিক খেয়াল রাখছো, কেন বলতে চাইছো না তবু? তের আবেগী গলায় জাঙ্কুক বলে ডাকাটা শুনে এই লাল চোখ মেলে তাকালো জাঙ্কুক। তে বড্ড আশা নিয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে, যেন জাঙ্কুকের সব কষ্ট নিজের মধ্যে নিয়ে নিতে পারবে। এমনই এক ইঞ্জিন খুঁজে পেল তের চোখের মাঝে। আজকে আমি চাইছিলাম একে অপরকে ঠিকভাবে জেনে নেব, তাই ওসব কথা না বললে হয় না তে। আমি তো তোমার মাকে কথা দিয়েছি কোনোদিন কষ্টের ভাগিদার করব না, তাও তুমি। গলা ধরে এলো জাঙ্কুকের। কি সাংঘাতিক কষ্ট নিজের মনে চেপে রেখেছে তার বুঝতে বাকি নেই তে জাঙ্কুকের হাতটা ধরে একটু আশ্বাস দিয়ে বলল, তোমাকে নতুন করে জানবো তো, তার আগে ওই অভিশপ্ত অতীতটা জানতে হবে আমার। তুমি না তোমার একমাত্র বন্ধু বলেছো আমায়, তাহলে আমার কাছে ইতস্তত বোধ করছো কেন জাঙ্কুক? আমি এখন তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নই, এখন তোমার একান্ত কাছের বন্ধু, যার কাছে তুমি যে কোনো কথা বলতে দ্বিধাবোধ করবে না। কথা দিচ্ছি, আমি বিনা কেউ জানবে না সেসব কথা। ঠিক আছে, চলো তবে বসে কথা বলি। তুমি বরং চেঞ্জ করে নাও, আমিও চেঞ্জ করে নি। তাই সম্মতি জানিয়ে একটা হালকা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। এই ফাঁকে জাঙ্কুকও নিজের রুমের মধ্যে চেঞ্জ করে নিল।